নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা, এই প্রথম অধ্যায় যে বিষয়টি আমি প্রত্যেকটি বিষয় আগে আলোচনা করা হয়ে গেছে, আজকে আমি সেই অধ্যায়ে কি কি ধরনের প্রশ্ন উত্তর হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে, তার থেকে কিভাবে তার উত্তরগুলো লিখবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে বলে দিই, আমি যখন আলোচনা করব তখন তাড়াহুড়ো করে কেউ লিখতে যেও না। সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো মন দিয়ে শোনো। পরে আমি ভিডিওটির শেষে আমার খাতায় সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে, সেইগুলো তোমাদের ছবি দিয়ে দেবো। তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিও এবং ভালো করে সেগুলো পড়ো। এবার আমি তাহলে প্রথমে আলোচনা করব যে প্রশ্নমান 1 মানে 1 নম্বর প্রশ্নের জন্য তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে 2-1 কথায় উত্তর লেখো। এই প্রসঙ্গে কতগুলো প্রশ্ন আমি এবং তার উত্তর আমি বলবো, পরপর তোমরা সেগুলো শোনো। প্রথম হচ্ছে প্রশ্ন, মাতৃক শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে মাতৃক শব্দের অর্থ মায়ের মতো। 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যে উট আছে? মনে পড়ছে কোন রাজ্যে উট আছে? ভারতবর্ষে রাজস্থানে উট আছে। 3 নম্বর হচ্ছে ভারত শব্দের অর্থ কি? ভারত শব্দের অর্থ কি? ভারত শব্দের অর্থ ভরতের বংশধর। ভরত নামে জনগোষ্ঠী ভারতবর্ষে থাকতো প্রাচীনকালে, সেইখান থেকেই ভারতবর্ষের নাম কিন্তু হয়েছে। তাই ভারত শব্দের অর্থ হলো ভরতের বংশধর। কোন পর্বত ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে? মনে পড়ছে আমি আলোচনা করেছিলাম, হ্যাঁ, বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে। পরের প্রশ্ন, ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চলের সীমারেখা কি? ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চলের সীমারেখা কি? উত্তর হলো বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চল। এটাও কিন্তু আমি আলোচনা করেছি। ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চলের ভাষার নাম কি? এটাও তোমাদের অনেকেই জানো, যারা জেনে আমার আলোচনা শুনেছো। হ্যাঁ, ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চলের ভাষার নাম হলো দ্রাবিড় ভাষা। তাই সেই জায়গা দাক্ষিণাত্যকে দ্রাবিড় দেশও বলা হয়, এটা আমি বলেছি। কিন্তু ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়? ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালের 16 এপ্রিল। পরের প্রশ্ন, কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? এটাও তোমরা জানো, কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কনিষ্ক, যার নামে অব্দ হয় কনিষ্কাব্দ। তাই কুষাণ সম্রাটদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। পরের প্রশ্ন, সহস্রাব্দ শব্দের অর্থ কি? সহস্রাব্দ শব্দের অর্থ হলো 1000 বছরকে একসঙ্গে বলা হয় সহস্রাব্দ। সহস্র মানে হচ্ছে 1000, এটা আমি আলোচনা করেছিলাম। সহস্রযুক্ত অব্দ সহস্রাব্দ, 1000 বছরকে একসঙ্গে বলা হয় সহস্রাব্দ। শতাব্দী কাকে বলে? 100 বছরকে একসাথে বলা হয় শতাব্দী বা শতাব্দ। পরের প্রশ্ন, প্রত্ন কথাটির অর্থ কি? এটাও তোমরা জানো, প্রত্ন কথাটির অর্থ হলো পুরনো। পরের প্রশ্ন, প্রশস্তি শব্দের অর্থ কি? প্রশস্তি শব্দের অর্থ হলো গুণগান করা। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের গুণগান করা হয়েছে? এটাও আমি আলোচনা করেছি। হ্যাঁ, এলাহাবাদ প্রশস্তিতে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সম্পর্কে আলোচনা করা হয়েছে বা তার গুণগান করা হয়েছে, কারণ প্রশস্তি মানেই তো গুণগান করা। এরপরে প্রশ্ন হচ্ছে হর্ষচরিত কার লেখা? এটাও তোমরা জানো, হর্ষচরিত বাণভট্টের লেখা, এটা আমি আলোচনা করেছি। প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য কোন 3 ধরনের বিদেশি বিবরণ জরুরি?
এটার উত্তরটাও আমি কিন্তু আলোচনা করেছি। হ্যাঁ, বিদেশি বিবরণ মনে প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য গ্রিক, রোমান, চীন, দূত ও পর্যটকদের বিবরণ জরুরি। এগুলি হচ্ছে বিদেশিরা, মানে এই গ্রিক, রোমান, চীন, এই সমস্ত রোম থেকে বিদেশি পর্যটকেরা আমাদের দেশে এসেছিল এবং আমাদের দেশের সম্পর্কে বিবরণ লিখে গেছিল, তাই বিদেশি বিবরণ হিসাবে এগুলোকে আমরা বলতে পারি। আচ্ছা, প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল একটি সভ্যতার নাম লেখো বা নাম কি, এটাও আমি আলোচনা করেছি। হ্যাঁ, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে কিন্তু নির্ভরশীল। কারণ কি, হরপ্পা লিপি কিন্তু ঐতিহাসিকরা পড়ে উঠতে পারেননি। এগুলি 1 নম্বরের প্রশ্ন। আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো, ইতিহাসের উপাদান হিসাবে লেখো কেন গুরুত্বপূর্ণ? ইতিহাসের উপাদান হিসাবে লেখো কেন গুরুত্বপূর্ণ? এর উত্তর হবে, লেখো মানে কি, প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লিপি খোদাই করে লেখা হতো, এগুলিকেই লেখো বলে। এই লেখোগুলি থেকেই তখনকার সময়ের ইতিহাস আমরা জানতে পারি। এইভাবে কিন্তু লেখো গুরুত্বপূর্ণ, বা তাই লেখো হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার একটা উত্তর। এগুলো হচ্ছে সব 2-1 কথায় উত্তরে প্রশ্নমান যার 1, তার আমি এগুলো আলোচনা করলাম। এবারে তোমাদের 2 নম্বরে আর কি রকম ভাবে আসতে পারে? 1 নম্বর প্রশ্নের জন্য শূন্যস্থান পূরণ আসতে পারে। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণে কি আসতে পারে আমি সেগুলো 2-3টে আলোচনা করে দিচ্ছি। যেমন ধরো, দিতে পারে, শাসকের গুণগান খোদাই করা লেখকে ড্যাশ বলে। এটা তোমরা জানো, এক্ষুনি আমি বলেছি, গুণগান করাকে কি বলে? প্রশস্তি বলে। হ্যাঁ। 2 নম্বর কি, ইতিহাস হলো ড্যাশ। ইতিহাস হলো কি, তোমরা এটাও জানো, ইতিহাস হলো মানুষের অতীতের কাজকর্ম। পুরোটা লিখবে, মানুষের অতীতের কাজকর্ম। পরেরটা হচ্ছে, ভূগোল হলো ড্যাশ। এটাও আমি কিন্তু ইতিহাস আর ভূগোলের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিন্তু আমি বলেছি, ভূগোল হলো পরিবেশ। ভূগোল হলো পরিবেশ। এগুলো সব আমি খাতায় লেখা আছে, তোমাদের ছবি পাঠিয়ে দেবো, তোমরা লিখে নেবে। পরেরটা হচ্ছে, ঠিক অথবা ভুল। শূন্যস্থান পূরণের পরে আর কি রকম আসতে পারে? ঠিক অথবা ভুল। 3-4টে বাক্য দিয়ে দেবে, তোমাদের এগুলো থেকে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, সেই উত্তরটা তোমাদের লিখতে হবে। এক্ষেত্রে আমি 3টে প্রশ্ন আমি বলে দিচ্ছি, সম্ভাব্য প্রশ্ন আর কি। প্রথম হচ্ছে, বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য। এটা ঠিক না ভুল বলো তোমরা? সবাই তোমরা জানো ঠিকই এটা, কারণ বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগকে দাক্ষিণাত্যই বলা হতো। তাহলে এর উত্তর লিখবে ঠিক। পরেরটি হচ্ছে, হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন। এটা কি ঠিক? না। হর্ষচরিত কে লিখেছিলেন? বাণভট্ট। হর্ষবর্ধন তো রাজা, তারই নামে হর্ষচরিতটা লেখা হয়েছিল। তাই এই প্রশ্নের উত্তর যখন দেবে এটাতে ভুল লিখবে, এটা ঠিক নয়। পরেরটা কি, জাদুঘরে থাকে পুরনো দিনের নানা প্রত্নবস্তু। একদমই ঠিক, জাদুঘরে তো পুরনো দিনের প্রত্নবস্তু থাকে, এটাতে তোমরা ঠিক লিখে দেবে। এইভাবে ঠিক অথবা ভুল প্রশ্ন আসলে তার থেকে উত্তরগুলো তোমরা এইভাবে, সম্ভাব্য প্রশ্ন এগুলো আসতে পারে, সেইটার উত্তর তোমরা এইভাবে লিখবে। আরেকটা আসে, ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও। এক্ষেত্রেও তোমাদের আমি 3টে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আসতে পারে। যেমন ধরো, ক আর খ দিয়েছি, ক আর খ। এবার এই ক আর খ, ক আর খ এই স্তম্ভ দুটোর মধ্যে 3টে করে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে মেলাতে হবে। প্রথম হচ্ছে শকাব্দ। শকাব্দ, শকাব্দ কি হবে? এখানে শকাব্দ আছে, গুপ্তাব্দ আছে, হর্ষাব্দ আছে, আর এদিকে আছে কি? হর্ষবর্ধন, কনিষ্ক, প্রথম চন্দ্রগুপ্ত। 3 জনের নামে 3টি অব্দ হয়েছিল, কিন্তু সেইটা তোমাদের পরপর মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। এটাও তোমরা পারবে আশা করি। শকাব্দ লিখতে গেলে আমরা কার কথা বলবো শকাব্দ সম্পর্কে? হ্যাঁ, কুষাণ সম্রাট কনিষ্ক। তাহলে শকাব্দ হয়ে যাবে কনিষ্ক, এটার সঙ্গে এইটা মিল। তারপরে আছে গুপ্তাব্দ। গুপ্তাব্দর সঙ্গে কার মিল পাওয়া যাবে? গুপ্তাব্দ সম্পর্কে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্তাব্দ সম্পর্কে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ হয়েছিল আর কি। পরেরটা কি? হর্ষাব্দ। হর্ষাব্দ তোমরা বলতে পারবে
হর্ষবর্ধন, হর্ষাব্দ কার সময় হয়েছিল? হর্ষবর্ধন যে অব্দ চালু করেছিল তাকেই হর্ষাব্দ বলে। তাহলে এই তিনটে কিন্তু আমরা ম্যাচিং করে দিলাম, কিভাবে এগুলো শব্দগুলোকে আমরা মেলাতে হয় এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এভাবে যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু যেভাবে বলবে, যদি বলে যে দাগ নাম্বার দিতে তাহলে দাগ নাম্বার দিয়ে দেবে, আর যদি বলে এরকম ম্যাচিং করে দিতে তাহলে তোমরা এরকম ম্যাচিং করে দেবে। এইগুলো হচ্ছে সব প্রশ্ন মান একের উত্তর, বা এইভাবে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, এটা আমি এখন আলোচনা করলাম। আচ্ছা, এবার আমি আলোচনা করব পরের প্রশ্ন, মানে 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের কিভাবে লিখবে, মানে 2-3টি বাক্যে তোমাদের উত্তর লিখতে হবে 2 নম্বরের প্রশ্ন। এবারে বলি 2-3টি বাক্য মানে কিন্তু 2-3টি বাক্যই লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু 2-3টি লাইন বললে বোঝালে হবে না, মানে একটা বাক্য দুটো লাইনে হতে পারে। তোমরা তাই 2-3টি বাক্যতে উত্তরটি লেখার চেষ্টা করবে, যেটার নাম্বার থাকবে 2। এর যে সম্ভাব্য প্রশ্নগুলো এবং তার উত্তর কি হবে সেটা আমি এবারে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? এটা জানো তোমরা? হ্যাঁ, যে সমস্ত সভ্যতা নদীর ওপর নির্ভর করে গড়ে উঠেছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, এগুলিকেই নদীমাতৃক সভ্যতা বলে। এগুলিকেই নদীমাতৃক সভ্যতা বলে। 2 নম্বর প্রশ্ন বা পরের প্রশ্নটা কি? আর্যাবর্ত কাকে বলা হতো? আর্যাবর্ত কাকে বলা হতো? এটাও তোমরা জানো। ভারতবর্ষের উত্তর অংশে আর্য জাতির লোকজন বাস করত। উত্তর অংশে প্রাচীনকালে আর্য জাতির লোকজন বাস করত। এই অঞ্চলকে তাই বলা হতো আর্যাবর্ত। এই অঞ্চলকে বলা হতো আর্যাবর্ত। আর দাক্ষিণাত্য কাকে বলা হতো? দাক্ষিণাত্য কাকে বলা হতো? এর উত্তর হবে ভারতবর্ষের দক্ষিণ অংশে আর্য জাতির বিশেষ প্রভাব ছিল না, এই অঞ্চলকে বলা হতো দাক্ষিণাত্য। দাক্ষিণাত্যে দ্রাবিড় জাতির লোক বাস করত। এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, যদি 2 নম্বরের আসে দাক্ষিণাত্য বলতে এইটুকুও লিখতে পারো। পরের প্রশ্ন, কনিষ্কাব্দ বলতে কি বোঝায় এবং এর আরেক নাম কি? দুটো প্রশ্ন আছে, এক এক করে থাকবে। কনিষ্কাব্দ বলতে কি বোঝায় এবং এর আরেক নাম কি? উত্তর হবে কুষাণ সম্রাট কনিষ্ক যখন সিংহাসনে বসেন তখন তিনি এক নতুন অব্দ চালু করেন, তাকেই বলে, সেই অব্দ গণনাকে বলে কনিষ্কাব্দ। বুঝতে পেরেছো? আমি এটা আলোচনাও করেছি। পরের উত্তরটা হবে কনিষ্কাব্দের আরেক নাম হলো শকাব্দ। এটাও তোমরা জানো। পরের প্রশ্ন হচ্ছে গুপ্তাব্দ বলতে কি বোঝাও? গুপ্তাব্দ মানেও তোমরা জানো, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন, তাকে গুপ্তাব্দ বলা হয়। পরের প্রশ্ন কি? হর্ষাব্দ বলতে কি বোঝো? একই রকম ভাবে কি হবে? হর্ষবর্ধন রাজা হওয়ার সময় যে অব্দ গণনা চালু করেন তাকে হর্ষাব্দ বলে। পরপর এগুলো দুটো প্রশ্ন এভাবে আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে কি? ধাতুর যুগ বলতে কি বোঝো? এটাও আমি কিন্তু আলোচনা করেছি। প্রাচীনকালে মানুষ যখন ধীরে ধীরে তামা, ব্রোঞ্জ, লোহা ইত্যাদি ধাতুর ব্যবহার করতে শিখলো সেই সময়কে বলা হয় ধাতুর যুগ। মনে পড়ছে? তুষার যুগ, ধাতুর যুগ, লৌহ যুগ, তাম্র যুগ, এটা হচ্ছে ধাতুর যুগের উত্তর হবে এইটা। পরের প্রশ্ন হচ্ছে জাদুঘর বলতে কি বোঝো? এটার উত্তর তোমাদের জানা। জাদুঘর হলো এমন একটি জায়গা যেখানে পুরনো দিনের নানা প্রত্নবস্তু যেগুলি মাটির নিচ থেকে এবং মাটির ওপর থেকে পাওয়া আছে সেগুলি সংরক্ষিত করে রাখা হয়। এটাই হচ্ছে জাদুঘর বলতে কি বোঝায় উত্তর। পরের প্রশ্ন কি? প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বোঝো? এটারও উত্তর তোমাদের জানা। মাটি খুঁড়ে পাওয়া বিভিন্ন বস্তু যেমন পুরনো বাসনপত্র, পোশাক, মুদ্রা, গয়না, অস্ত্রশস্ত্র, মূর্তি, শিলমোহর, মানুষ বা পশুর হাড়গোড় ও কঙ্কাল ইত্যাদি পুরনো দিনের ইতিহাস জানতে সাহায্য করে, এগুলিকেই প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। আচ্ছা, প্রত্নতাত্ত্বিক কাদের বলা হতো? এরও উত্তর আমি আলোচনা করেছি।
যারা মাটির নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে খুঁজে বের করে আমাদের পুরনো দিনের ইতিহাস জানতে সাহায্য করেন তাদের প্রত্নতাত্ত্বিক বলা হয়। প্রত্ন কথাটির অর্থ কি? পুরনো। আর তাত্ত্বিক কথাটির অর্থ কি? পণ্ডিত। এটাও কিন্তু আলোচনা করেছি। এটা তোমরা 2 নম্বরে পুরোটাই লিখতে পারো, লিখলে নাম্বারটা তোমাদের ভালোভাবে পাবে যদি পুরোটা লেখো। আচ্ছা, প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রার ভূমিকা কি? মনে পড়ছে মুদ্রা সম্পর্কে যখন আলোচনা করেছি বলেছি যে প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রার ভূমিকা যথেষ্ট আছে। মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে। অব্যও পাওয়া যায় মুদ্রা। এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায়। সব কুষাণদের ইতিহাস আমরা মুদ্রা থেকেই জানতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, এই প্রশ্নটা 2 নম্বরের জন্য আসতে পারে, আবার 1 নম্বরের জন্য আসতে পারে। 1 নম্বরের জন্য আসলে তোমরা সংক্ষেপে লিখে দেবে, এইটুকু লিখে দেবে যে প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে, তার থেকে আমরা তখনকার ইতিহাস জানতে পারি। একদম এক কথায় এটা বলা যেতে পারে। 2 নম্বরেরও আসলে এভাবে লিখবে, আর 1 নম্বরে আসলে ছোট করে লিখে দেবে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন আর এই কটাই আমি আলোচনা করলাম, আর তোমাদের 2 নম্বরের প্রশ্ন তেমন নেই। এই কটা মোটামুটি সম্ভাব্য প্রশ্ন, যেগুলো থেকে উত্তরগুলো এগুলো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি তো বলেইছি ভিডিওর শেষে তোমরা এগুলো খাতায় লিখে নেবে পজ করে, আমি ছবি দিয়ে দেবো। এরপরে আমি আলোচনা করব 3 নম্বরের প্রশ্নের উত্তর, যেগুলো তোমাদের 3-4টি বাক্যে লিখতে হবে। এই বিষয়ে আমি আলোচনা করব। এবারে আমি 4-5টি বাক্যে কিভাবে উত্তর লিখবে, মানে যার প্রশ্ন মান হচ্ছে 4, এই যে প্রশ্নগুলো কি কি আসতে পারে সেই বিষয়ে আলোচনা করবো। এরপরে যার মার্কস আসবে 4 মার্কসের কোশ্চেন আসলে বা 4 নম্বরের প্রশ্ন আসলে তার উত্তর তোমরা কিভাবে লিখবে। প্রথম প্রশ্ন আমি আলোচনা করব, ইতিহাসের উপাদান ব্যবহারের ক্ষেত্রে বিদেশি সাহিত্যগুলির সমস্যা কি কি? ইতিহাসের উপাদানের ব্যবহারের ক্ষেত্রে বিদেশি সাহিত্যগুলির সমস্যা কি কি? এটা আমি আলোচনা করেছি যখন আমি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান আলোচনা করেছি আমি আলোচনা। এর উত্তর হচ্ছে, ইতিহাসের উপাদান ব্যবহারের ক্ষেত্রে বিদেশি সাহিত্যগুলির কয়েকটি সমস্যা আছে। বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না, ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল। তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল। এই ব্যাপারটা আমি আলোচনা করেছি, আবারও বলে দিচ্ছি। এটার মানে হচ্ছে, বিদেশিরা আমাদের ভারতবর্ষে এসেছিল ঠিকই, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি বা কালচার বিদেশিদের কালচার বা সংস্কৃতির সঙ্গে তো অনেকখানি আলাদা ছিল। তাই ভারতবর্ষে এসে তারা আমাদের সংস্কৃতিকে ঠিকমতো বুঝতে পারেনি। তাই তারা যে বিবরণগুলো লিখে গেছে সেগুলো যে সবকিছু একদম সঠিক হবে এর তো কোনো মানে নেই। আরেকটা ব্যাপার হচ্ছে পক্ষপাতিত্ব, মানে পক্ষপাতিত্ব করা, মানে ওনারা ভারতবর্ষে এসে যাদেরকে তারা তাদের দৃষ্টিকোণ থেকে ভালো মনে হয়েছে তারা সেইটাকেই উল্লেখ করে গেছেন। সেই সমস্ত সম্রাটদের কথা এই কথা পক্ষপাতিত্ব করেছেন, সেটাও কিন্তু সঠিক নয়। পক্ষপাতিত্ব না করে যদি ওনারা বর্ণনা করতেন তাহলে হয়তো সেটা বেশি পরিমাণে এতটা সমস্যা সৃষ্টি করতো না। তাহলে এর উত্তরটা এইভাবে হবে। পরের প্রশ্ন হচ্ছে যে সাহিত্য উপাদানেরও সমস্যা কি কি? মানে প্রাচীন ভারতের উপাদান ব্যবহারের ক্ষেত্রে, ইতিহাসের উপাদান ব্যবহারের ক্ষেত্রে সাহিত্য উপাদানেরও সমস্যা কি কি? একই রকম ভাবে এটার উত্তর হবে, ইতিহাসের উপাদান ব্যবহারের ক্ষেত্রে সাহিত্য উপাদানগুলির যথেষ্ট সমস্যা আছে। দেশীয় সাহিত্যে পক্ষপাতিত্বের উদাহরণ আছে। তাছাড়া কাব্য নাটকে সমাজে নিচু তলার মানুষদের কথা বিশেষ জানা যায় না। অধিকাংশ সাহিত্যের বর্ণনায় মন গড়া। এটার উত্তরটা মানেটা হচ্ছে যে সাহিত্য যখন আমাদের দেশীয় সাহিত্য যখন আমাদের বিভিন্ন এরিয়ায় লিখেছিলেন ঐতিহাসিকরা বা বিভিন্ন লেখকরা, তারাও কিন্তু সেই মন গড়া কিছু লিখেছেন অনুমান করে করে বা পক্ষপাত দোষে দুষ্ট। এটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম
যে বাণভট্ট যখন হর্ষচরিত লিখেছিলেন, রাজা হর্ষবর্ধনের প্রতি তিনি এক পেশা দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কিন্তু হর্ষচরিত বর্ণনা করেছেন, শুধুই গুণগান করে গেছেন, এটা তো ঠিক নয়। তাই সেই দেশীয় সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে। আরেকটা কি, বিভিন্ন যে নাটক বা কাব্য যেগুলো উল্লেখ আছে সেগুলোর মধ্যে সমাজের উঁচু তলার মানুষদের কথাই বলা আছে, নিচু শ্রেণী তাদেরও তো একটা জীবন ছিল, তার ইতিহাস কিন্তু উল্লেখ করা নেই। তাই দেশীয় সাহিত্য কিন্তু আমাদের ঐতিহাসিকদের গ্রহণ করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। এটার উত্তরটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন হচ্ছে ইতিহাস ও ভূগোলের কি সম্পর্ক? এটার উত্তরটা একদম আমি তোমাদের আলোচনা করেছি ভালোভাবে, তোমরা যারা দেখোনি তারা আমার ওই চ্যানেলে সার্চ করে নিও, ভালোভাবে বুঝতে পেরে যাবে। আমি এটা শুধু উত্তরটা বলছি। ইতিহাসের সঙ্গে ভূগোলের এক অতি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রত্যেক দেশের ইতিহাসের গতি প্রকৃতি বহুল পরিমাণে তার ভৌগোলিক পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইতিহাস হলো মানুষের অতীতের কাজকর্ম, তাই মানুষের বেশিরভাগ কাজই তার পরিবেশ ও ভূগোলের দ্বারা ঠিক হয়। এক্ষেত্রে বলা যায় যে কোনো অঞ্চল বা দেশের ইতিহাস জানতে গেলে তার ভৌগোলিক পরিবেশ জানা প্রয়োজন। এটাই হচ্ছে ইতিহাস ও ভূগোলের সম্পর্ক কি, এটা নিয়ে উত্তরটা এইটা হবে। আর কি আসতে পারে 4 নম্বরের প্রশ্নের জন্য? আমি আরো 2-3টে প্রশ্ন আর কি আলোচনা করে দিচ্ছি দুটো। সেটা হচ্ছে একটা, ইতিহাসের সময়কালকে ঐতিহাসিকরা কটি ভাগে ভাগ করেছেন এবং সেগুলি কি কি? এটাও কিন্তু 4 নম্বরের উত্তর আসতে পারে। এটা আমি কিন্তু ভালোভাবে আলোচনা করেছি, উত্তরটা বলে দিচ্ছি, তোমরা বোঝার থাকলে চ্যানেলে সার্চ করে নিও, বুঝে নেবে। ইতিহাসের সময়কালকে ঐতিহাসিকরা 3টি ভাগে ভাগ করেছেন। 1 প্রাক ঐতিহাসিক কাল, 2 প্রায় ঐতিহাসিক কাল, 3 হচ্ছে ঐতিহাসিক কাল। প্রাক ঐতিহাসিক কাল কোনটা? যে কালে বা সময়ে মানুষ লিখতে জানতো না, সেই সময়কার অনেক কথা ঐতিহাসিকদের অনুমানের উপর নির্ভর করে আমাদের কাছে ব্যাখ্যা করতে হতো, সেই সময়কে বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক কাল। পরেরটা কি? প্রায় ঐতিহাসিক কাল। প্রায় ঐতিহাসিক কাল কি? যে সময় মানুষ লিখতে শিখলো কিন্তু সেই সময়কার সব লেখা ঐতিহাসিকরা পড়তে পারেননি, সেই সময়কালকে বলা হয় প্রায় ঐতিহাসিক কাল। আর ঐতিহাসিক কাল কি? এখানে ঐতিহাসিক কাল হলো যে সময় লেখা পাওয়া যায় এবং আবার সেই লেখাগুলি পড়ে ঐতিহাসিকরা তখনকার ইতিহাস আমাদের সামনে তুলে ধরেন, তাকে ঐতিহাসিক কাল বলে। এটা আমি 3টে কালকে আমি ভাগ করে দিলাম, এটা 4 নম্বরে আসতে পারে। আবার এগুলো কিন্তু 2 নম্বর বা 1 নম্বর করেও আসতে পারে, যে প্রাক ঐতিহাসিক কাল কাকে বলতে কি বোঝো, বা প্রায় ঐতিহাসিক কাল বলতে কি বোঝো, বা ঐতিহাসিক কাল বলতে কি বোঝো। তোমরা 4 নম্বরের জন্য এটা মুখস্থ করলে বা পড়লে কিন্তু এগুলির উত্তরও লিখতে পারবে। বা ইতিহাসের সময়কালকে কটি ভাগে ভাগ করা যায় তার উল্লেখ করো, মানে জাস্ট 2 নম্বরের জন্য কিন্তু ওটা লেখা প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু ওইটুকুই লিখতে হবে, তখন কিন্তু আর ব্যাখ্যা করবে না। পরের আরেকটি প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের প্রধানত ক ভাগে ভাগ করা যায় এবং সেগুলি কি কি? এটাও 4 নম্বরের হিসাবে আমি দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন আসতে পারে। যেমন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, লিখিত উপাদান, অলিখিত উপাদান। অলিখিত উপাদান কি? যে সমস্ত উপাদানের কোনো লিখিত উৎস নেই কিন্তু প্রামাণ্য বস্তু আছে তাকে অলিখিত উপাদান বলে। যেমন উপাদানের আবার প্রকারভেদ কি আছে? প্রত্নতাত্ত্বিক উপাদান, লেখ, মুদ্রা, বিভিন্ন শিল্প বস্তু আবার ক ধরনের হয়? 3 ধরনের। সেটা কি? স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। এখানেও কিন্তু প্রশ্নটা 1 নম্বরের জন্য আসতে পারে, শিল্প বস্তু ক ধরনের হয়, এটার উত্তরটা তোমরা এটা লিখবে। মানে একটা প্রশ্নের উত্তর পড়লে সেখান থেকে কিন্তু আরো অনেক প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু তার থেকে উত্তরটা লিখতে পারবে, বিভিন্ন মান হতে পারে, 1 নাম্বার 2 নাম্বার, যেভাবে আসবে তার উত্তরটা তোমরা সেভাবে লিখবে। আর লিখিত উপাদান মানে কি? যে সমস্ত উপাদানের লিখিত উৎস আছে তাকে লিখিত উপাদান বলে। লিখিত উপাদান বলতে মূলত সাহিত্য উপাদানকে বোঝায়। সাহিত্যকেও আবার 2 ভাগে ভাগ করা যায়, দেশীয় সাহিত্য আর বিদেশি সাহিত্য। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এইভাবে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখবে। যেমন ধরো এই প্রশ্নটা আমি 4 নম্বরের জন্য
আমি পুরোটাই আলোচনা করলাম, কিন্তু এটাও কিন্তু 1 নাম্বার 2 নাম্বার করে আসতে পারে যে বিদেশি সাহিত্য বিবরণ যেগুলি আছে সেগুলি 3টে উদাহরণ দাও, কোনগুলি জরুরি, এটা আসতে পারে। বা দেশীয় সাহিত্যকে ভাগে ভাগ করা যায়, সেটাকে 2 ভাগে ভাগ করা যায়, ধর্মভিত্তিক সাহিত্য এবং ধর্মনিরপেক্ষ সাহিত্য। এইভাবে কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্নটা আসতে পারে। তোমাদের 4 নাম্বারের জন্য আমি একেবারে পুরো আমি লিখে দিলাম, মানে প্রশ্ন উত্তরটা লেখা আছে, তোমরা লিখে নিও, কিন্তু এটা পড়লে অনেক রকম ভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে প্রথম অধ্যায়ে কি কি রকমের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, কি কি ধরনের আসতে পারে এবং তার উত্তর কি কি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলিকে তারপরে ভিডিওটি পজ করে তোমরা লিখে নিও খাতায়, খাতায় লিখে পড়তে হবে, পড়লেই কিন্তু পরীক্ষায় লিখতে পারবে এবং ভালো নাম্বার পেতে পারবে। এইখানে আমি আজকে আমার আলোচনা শেষ করছি এবং আবারও বলছি, যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে আমি এরকম ভাবে নানা রকম অধ্যায় আলোচনা করব এবং তার প্রশ্ন উত্তর আলোচনা করব। তার জন্য কিন্তু সাবস্ক্রিপশন করা খুবই জরুরি। এখানেই আমি আজকে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।